গপ্পপুর লোকালে আপনাদের স্বাগতম। গপ্পপুর লোকালের আজকের নিবেদন হেমন্ত কুমার রায়ের লেখা একখানা উল্টে পড়া চেয়ার। হেমন্ত কুমার রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি জন্মগ্রহণ করেন 2রা সেপ্টেম্বর 1888 সালে এই কলকাতাতেই এবং মৃত্যু 18ই এপ্রিল 1963 এই কলকাতাতেই। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রে হয়েছে। হেমন্ত কুমার রায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। গন্তব্য স্টেশন গপ্পপুর, পরবর্তী স্টেশন গপ্পপুর। সকল যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, পুরো গল্পটি শুনে মন্তব্য এবং উৎসাহ প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। সদাশিব মুখোপাধ্যায় যখন জয়ন্ত ও মানিককে গোয়েন্দা বলে কেউ জানতো না, তিনি তখন থেকেই তাদের বন্ধু। জমিদার মানুষ, বাস করেন শিবপুরের গঙ্গার ধারে মস্ত এক বাড়িতে। জয়ন্ত ও মানিক আজ তার কাছে এসেছে সান্ধ্যভোজের নেমন্তন্ন রক্ষা করতে। তখনও সন্ধ্যার শাক বাজেনি। সদাশিববাবুর সাজানো গোছানো লম্বা চওড়া বৈঠকখানায় বসে জয়ন্ত ও মানিক গল্প করছে সকলের সঙ্গে। সকলে মানে সদাশিববাবু ও তার কয়েকজন প্রতিবেশী বন্ধু। তারা আকৃষ্ট হয়েছেন ভুঁড়ি বোঝের লোভে নয়, জয়ন্তের নাম শুনেই। জয়ন্তের মুখে তার কোনো মামলার কথা শুনবেন, এই তাদের আগ্রহ। কিন্তু জয়ন্তের আগ্রহ জাগ্রত হচ্ছে না নিজের মুখে নিজের কথা ব্যক্ত করবার জন্য। ভদ্রলোকেরা তবু নাছোড়বান্দা। তাদের মধ্যে সবচেয়ে কৌতূহলী হচ্ছেন আবার তিনকড়িবাবু। তিনি সদাশিববাবুর বাড়ির খুব কাছেই থাকেন। আগে কোনো সরকারি অফিসের কর্মচারী ছিলেন, এখন কাজ থেকে অবসর গ্রহণ করেছেন। বয়সে 60 পার হয়েছেন, বিপত্নিক ও নিঃসন্তান। অবশেষে অনুরোধ উপরোধের ঠেলায় পড়ে জয়ন্ত বলতে বাধ্য হলো। আচ্ছা, তাহলে এমন কোনো মামলার কথা বলতে পারি আমি যেগুলো হাতে নিয়ে ব্যর্থ হয়েছি? না না, তাও কি হয়? আমরা আপনাদের সফলতার ইতিহাস শুনতে চাই। ব্যর্থ মামলা তো অসমাপ্ত গল্প। মানিক, আমাকে রক্ষা করো ভাই, আমি নিজের গুণকীর্তন কিছুতেই করতে পারবো না। তুমি না হয় ওদের দু একটা মামলার কথা শোনাও। তাই হলো। জয়ন্তের কাহিনী নিয়ে মানিক ঘণ্টা দুয়েক সকলকে মাতিয়ে রাখলেন। আর নয়, এইবারে খাবার সময় হয়েছে। আসর ভাঙল, কিন্তু খেতে বসতে না বসতেই আকাশ বলে ভেঙে পড়ল। বর্জ্যের হংকার, ঝড়ের চিৎকার, গঙ্গার হাহাকার। বিদ্যুতের পর বিদ্যুতের অগ্নিবাণের আঘাতে কালো আকাশ যেন খান খান হয়ে গেল। তারপর ঝড় কাবু হতে না হতেই শুরু হলো বৃষ্টির পালা। আর সে কি যে সে বৃষ্টি! দেখতে দেখতে মাটির বুক হয়ে গেল জলে জলে জলময়। জয়ন্ত, মানিক, আজ আর বাড়ি যাবার নাম মুখে এনো না। বাড়িতে ফোন করে দাও, আজ এখানেই তোমরা রাত্রিবাস করবে। তথাস্তু। যাবার আগে চা পান করে যাও। সাধু প্রস্তাব। অনতি বিলম্বে চায়ের সঙ্গে এলো আরও কিছু কিছু, এবং চায়ের পেয়ালায় দু একটা চুমুক দিতে না দিতেই হন্তদন্তের মতো ছুটে এসে তিনকড়িবাবু বললেন, আমার সর্বনাশ হয়েছে। ব্যাপার কি তিনকড়িবাবু? চোরে আমার 20,000 টাকা নিয়ে পালিয়েছে। থানায় খবর পাঠিয়েছেন? পাঠিয়েছি, পুলিশ এখনো আসেনি, কিন্তু পুলিশ আসবার আগে আপনাকে সাথে আমি চাই। আমাকে? আগে হ্যাঁ, পুলিশের চেয়ে আপনার উপরেই আমার বেশি বিশ্বাস। আমাকে মাফ করবেন, এইসব চুরির মামলা নিয়ে আমি কিছুতেই মাথা ঘামাতে চাই না। পুলিশ অনায়াসে এইসব মামলার কিরানা করতে পারবে। সদাশিব বাবু, আমার মতো লোকের কাছে এ চুরি সাধারণ চুরি নয়। ওই 20,000 টাকার দাম আমার কাছে কত আপনি তা জানেন। আপনি দয়া করে আমার জন্য জয়ন্তবাবুকে একটু অনুরোধ করেন। বেশ, তা করছি। জয়ন্ত, আমারও ইচ্ছা। আর বলতে হবে না, তোমার ইচ্ছা কি আমি বুঝেছি, কিন্তু নিমন্ত্রণ খেতে এসে চুরির মামলা নিয়ে জড়িয়ে পড়বার ইচ্ছা আমার মোটেও নেই। বড়জোর তিনকড়িবাবুর মুখে চুরির বিবরণ শুনে ঘটনাস্থলে একবার চোখ বুলিয়ে আসতে পারি, তার চেয়ে বেশি আমি আর কিছু পারবো না। আমার পক্ষে তাই হবে যথেষ্ট। আপনার টাকাগুলো কোথায় ছিল? একতলায়, আমার পড়বার ঘরে বইয়ের আলমারির ভিতরে।
বলেন কি, অত টাকা রেখে দিয়েছিলেন বইয়ের আলমারির ভেতরে? দোতলার ঘরে আমার লোহার সিন্দুক আছে বটে, কিন্তু বছর চারেক আগে একবার চোর এসে সিন্দুক থেকে 3,000 টাকা নিয়ে গিয়েছিল, তাই তার ভিতরে আর দামি কিছু রাখতে ভরসা হয় না। টাকাগুলো ব্যাংকে রাখেননি কেন? তাই তো রেখেছিলুম জয়ন্তবাবু, কিন্তু গেল বছরে ভিতরে ভিতরে খবর পাই আমার ব্যাংক লালবাতি জ্বালবার আয়োজন করেছে। তাড়াতাড়ি টাকা তুলে আনলুম, আর তার দিন 6 পরেই ব্যাংক দরজা বন্ধ করে দিল। আপনার বাড়িতেই যে অত টাকা আছে, এ খবর আর কেউ জানতো? আমি তো জন প্রাণীর কাছেও টাকার কথা বলিনি। কিন্তু ব্যাংক থেকে যে আপনি অতগুলো টাকা তুলে এনেছেন, এটা তো অনেকেই জানে। তা জানে বটে। আর নতুন কোনো ব্যাংকে আপনি টাকা জমা রাখেননি, এ খবরটাও তো কেউ কেউ রাখতে পারে। তাও পারে বটে, কিন্তু চোর কেমন করে জানবে যে এত জায়গা থাকতে আমি বইয়ের আলমারির ভিতরেই অত টাকা লুকিয়ে রেখেছি? তিনকড়ি বাবু, এ চোর হচ্ছে সন্ধানী। সে কেমন করে আপনার পড়বার ঘরে ঢুকেছে? সেটা খালি আমার পাড়ার ঘর নয়, আমার বৈঠকখানাও। তার দক্ষিণ দিকে হাতে আষ্টেক চওড়া বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটুখানি জমি আছে, তারপরেই সরকারি রাস্তা। চোর সেই বেড়া টপকে এসেছে। প্রথমে খড়খড়ি পাখি তুলে ফাঁক দিয়ে আঙুল গলিয়ে জানলা খুলেছে, তারপর কোনো তীক্ষ্ণ অস্ত্র বা বাটালি দিয়ে একটা গড়াদের গোড়ার দিককার কাঠখানিকটা কেটে ফেলে গড়ারটাও সরিয়ে ফেলেছে। তারপর ঘরে ঢুকে নিজের চাবি দিয়ে আলমারি খুঁড়ে টাকা নিয়ে সরে পড়েছে। কিন্তু আমি এখনও এই ভেবে আশ্চর্য হচ্ছি যে টাকা সে আবিষ্কার করলো কেমন করে। কেন? টাকাগুলোকে আমি সাধারণভাবে রাখিনি। দপ্তরিকে ফরজ মাস দিয়ে আমি ঠিক কেতাবের মতো দেখতে একটি বাক্স তৈরি করেছিলাম, আর তার ভিতরেই রেখেছিলাম 20খানা 1000 টাকার নোট। আলমারির বাইরে থেকে দেখলে বাক্সটাকে সোনার জলের নাম লেখা একখানা সাধারণ বই ছাড়া আর কিছুই মনে করবার উপায় ছিল না। পড়বার ঘরই আপনার বৈঠকখানা? সেখানে তাস, দাবা, পাশার আসরও বসতো? তা বসতো, বই কি, রোজ নয়, শনি রবিবার আর ছুটির দিনে। সে আসরে নিয়মিতভাবে অনেকেই আসতেন? আমার বন্ধুর সংখ্যা বেশি নয় জয়ন্তবাবু। নিয়মিতভাবে আমাদের বৈঠকে যে 6-7 জন লোক আসতেন, চুরির খবর পেয়ে তারা সকলেই আমার বাড়িতে ছুটে এসেছেন। আপনি সেখানে গেলেই তাদের দেখতে পাবেন। বেশ, তবে তাই হোক। পুলিশের আগেই আমি ঘটনাস্থলে হাজির হতে চাই। একখানা ছোটোখাটো দোতলা বাড়ি, সামনে অপেক্ষা করছে জন কয়েক কৌতূহলী লোক। জয়ন্ত ও মানিক তাদের মধ্যে কারুকে কারুকে গতকাল সন্ধ্যায় দেখেছিল সদাশিববাবুর বাড়িতেও। তিনকড়ি বাড়ির ভিতরে ঢুকে তার পাঠগ্রহের দরজায় তালা খুলে ফেললেন। তিনকড়ি বাবু, বাইরে এদের এখানেই অপেক্ষা করতে বলুন। আগে আমরা ঘরের ভেতরটা পরীক্ষা করে দেখে নিই, তারপর অন্য কথা। মাঝারি আকারের ঘর, মাঝখানে একখানা গালিচা বিছানো তক্তপোষ, একদিকে একটি আর একদিকে দুটি বই ভরা আলমারি এবং ছোট টেবিল ও দুখানা চেয়ার, আর একদিকেও পুস্তকপূর্ণ সেলফ। একটি আলমারির সামনে মেঝের উপরে উল্টে পড়ে রয়েছে একখানা চেয়ার। ঘরের এখানে ওখানে যেখানে সেখানেও ছড়ানো রয়েছে নানা আকারের কেতাব ও মাসিকপত্র প্রভৃতি। দেখলেই বোঝা যায় যে তিনকড়িবাবু হচ্ছেন দস্তুর মতো গ্রন্থকীট। জয়ন্ত মিনিট দুয়েক ধরে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরের চারদিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। তারপর জিজ্ঞাসা করল, তিনকড়ি বাবু, টাকা চুরি গেছে কোন আলমারির ভেতর থেকে? তিনকড়ি অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন। ওর সামনে একখানা চেয়ার উল্টে রয়েছে কেন? জানি না, তবে ওটা চোরেরই কীর্তি। কারণ কাল রাতে আমি যখন এঘর থেকে দরজা বন্ধ করে যাই, চেয়ারখানা তখন 4 পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। আপনি কাল যখন এই ঘর থেকে বেরিয়ে যান, চেয়ারখানা তখন কোথায় ছিল? ওই দিককার টেবিলের সামনে। তাহলে চোরই চেয়ারখানা আলমারির সামনে টেনে এনেছে। তাছাড়া আর কি? জয়ন্ত পকেট থেকে রূপোর ছোট্ট ডিব্বে বের করে নস্য নিতে নিতে বলল, বটে বটে বটে! আপনার সেই জাল কেতাবে পুরে আসল নোটগুলো আলমারির কোন তাকে রেখেছিলেন? জাল কোতাব? হ্যাঁ, জাল কেতাব, অর্থাৎ যা কেতাবের মতো দেখতে কিন্তু কেতাব নয়। ও বুঝেছি, সেই কেতাব বাস্কটা ছিল আলমারির সব থেকে ওপরের তাকে। আলমারিটা পরীক্ষা করতে করতে আবার বললেন, আলমারির কলেজ চাবিটা লাগানো রয়েছে, সেটা কি আপনার? আজ্ঞে না, ওটা নিশ্চয়ই চোরের সম্পত্তি। তাহলে এ চোর পেশাদার চোর নয়। কি করে বুঝলেন? পেশাদার চোরের কাছে প্রায় চাবির গোছা থাকে, এইরকম একটি মাত্র চাবি থাকে না।
এখানে চোর এসেছিল একটি মাত্র চাবি নিয়ে, তার মানে সে জানতো একটি চাবি দিয়েই তার কেল্লা ফতে হয়ে যাবে। যদি বলেন সে নিশ্চিত হয়েছিল কেন, তবে তার উত্তর হচ্ছে সে আন্দে থাকতে যে কোনো সুযোগে এই আলমারির কলের একটা মোম বা অন্য কিছু ছাঁচ নিয়ে বিশেষ একটি চাবি গড়ে তবেই এখানে এসেছিল। চুরি তার ব্যবসা নয়, এ চাবি পরে কোনো কাজেই লাগবে না, তাই চাবিকে সে এখানেই পরিত্যাগ করে প্রস্থান করেছে। তিনকড়ি বাবু, দেখছি জানলার একটা গরাদ নেই, চোর কি ওইখান থেকেই ঘরের ভেতরে প্রবেশ করেছিল? আজ্ঞে হ্যাঁ। জয়ন্ত জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর জানলাটা ভালো করে পরীক্ষা করে ফাঁক দিয়ে গলে বাইরে গিয়ে লাফিয়ে পড়ল। মাটির উপরে কিছুক্ষণ হুমড়ি খেয়ে বসে কি যেন পর্যবেক্ষণ করলো। তারপর উঠে বলল, মানিক, কাল রাত্রে কখন বৃষ্টি থেমে গেছিল তুমি তা জানতে পারো তো? হ্যাঁ, আমি তখনও জেগেছিল। বৃষ্টি থেমেছিল রাত 2টোর সময়। তাহলে এখানে চোরের আবির্ভাব হয়েছে রাত 2টোর পরে। এ কথা কেমন করে জানলেন? খুব সহজেই। ভিজে মাটির ওপর রয়েছে কয়েকটা স্পষ্ট পায়ের দাগ, নিশ্চয় চোরের পদচিহ্ন। কালকের প্রবল বৃষ্টিপাতের ভেতরে চোর এখানে এলে পায়ের সব দাগ ধুয়ে মুছে যেত। হ্যাঁ, পায়ের দাগের একটা বেশ বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব? যথাসময়ে প্রকাশ্য। জয়ন্ত আবার জানলার ফাঁক দিয়ে গলে ঘরের ভিতরে এসে দাঁড়ালো। তারপর নিম্ন স্বরে আবার বলল, তিনকড়িবাবু, একটা কথা জিজ্ঞাসা আছে। আচ্ছা, করুন। আপনি কি আলমারির ভেতর থেকে কিতাবখানা মাঝে মাঝে বার করতেন? আজ্ঞে হ্যাঁ, করতুম। দেখতুম নোটগুলো যথাস্থানে আছে কিনা। তখন নিশ্চয়ই ঘরের ভেতরে আপনি একলা থাকতেন। সে কথা জিজ্ঞাসা করা বাহুল্য। জানলার ভিতর দিয়ে বাইরের দিকে তাকিয়ে জয়ন্ত নিজের মনে কি যেন ভাবতে লাগলো কিছুক্ষণ। রাস্তার ওপরে যে লাল রঙের বাড়িটা রয়েছে, ওখানে কার বাড়ি? যদুবাবু, আমার বিশেষ এক বন্ধু। তার পাশে ওই হলদে বাড়িখানা? মাধববাবু, তিনিও আমার বিশেষ বন্ধু। আচ্ছা, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি একটি ছোটোখাটো ভদ্রলোক বারবার দরজার সামনে উঁকি ঝুঁকি মারছেন। উনি কে? আমিও দেখছি, ওরই নাম যদুবাবু। যদুবাবুও জয়ন্তের প্রশ্ন শুনতে পেলেন। দরজার সামনে এসে তিনি বললেন, জয়ন্তবাবু, ক্ষমা করবেন, আমি আমার কৌতূহল সংবরণ করতে পারছিলাম না। কে না জানে আপনি হচ্ছেন এক আশ্চর্য জাদুকর গোয়েন্দা। আজ এখানে এসে আবার কি জাদু সৃষ্টি করেন, তাই দেখবার জন্যে আমার আগ্রহের আর সীমা নেই। ব্যাপারটা এতই স্পষ্ট যে কোনো জাদু সৃষ্টি করার দরকার নেই। আমার যা জানা তা জেনেছি। আপনারা এখন সকলেই ঘরের ভেতরে আসতে পারেন। তাই নাকি? তাই নাকি? হাসতে হাসতে সর্বপ্রথমেই ঘরের ভিতরে পদার্পণ করলেন যদুবাবু। ছোট্টখাট্ট বললেই তার চেহারার বর্ণনা করা যায় না। ভগবানের দয়ায় তিনি বামন হতে হতে বেঁচে গিয়েছেন, কারণ তার দেহের দৈর্ঘ্য 4.5 ফুটের চেয়ে বেশি নয়। অঙ্গ প্রত্যঙ্গ সেই অনুসারেই মানানসই, যদিও তার দেহখানি ছোটোর ভিতরে দিব্যই নাদুস নুদুস। যদুবাবুর পর দেখা দিলেন মাধববাবু। দস্তুর মতো দশাসই চেহারা, উচ্চতাতেও 6 ফুটের কম হবে না। এলেন আরও জন 4 ভদ্রলোক। তিনকড়ি একে একে সকলের সঙ্গে জয়ন্তের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার তাস দাবা খেলার সাথী হচ্ছে এরাই। জয়ন্ত মুখে কিছু বলল না, কেবল একবার করে চোখ বুলিয়ে প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। মাধববাবু বললেন, বলেন কি জয়ন্তবাবু, ব্যাপারটা এখনই আমার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আজ্ঞে, খুব স্পষ্ট। কিন্তু আমরা তো স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। এখানে কাল রাতে চুরি হয়ে গিয়েছে। তাই তো শুনছি, চোর ওই গরাত খুলে এই ঘরে ঢুকেছে। তাই তো দেখছি। তাহলে ব্যাপারটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে না? ও, চোরকে? সেটা পুলিশ আবিষ্কার করবে। আমি এখানে চোর ধরতে আসিনি, আপনাদের মতো মজা দেখতে এসেছি। ধর মশাই, আমরা এখানে মজা দেখতে আসিনি, বন্ধুর দুঃখে সহানুভূতি জানাতে এসেছি। আমরা ভেবেছিলাম আপনি যখন এসেছেন চোর ধরা পড়তে দেরি লাগবে না। পুলিশ যদি চোরকে ধরতে পারে তাহলে দেখবেন চোর আপনার মতো মাথায় 6 ফুট উঁচু নয়। বলেন কি? কেমন করে জানলেন? সে কথা বলবার সময় হবে না, পুলিশ এসে পড়েছে যে। ইন্সপেক্টর হরিহরবাবু একজন সহকারীকে নিয়ে গটগট করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বয়সে প্রৌঢ়, মোটাসোটা দেহ, মুখে অদ্ভুত ভাব। রুক্ষ স্বরে তিনি বললেন, একই ঘরে এত ভিড় কেন? বাড়ির কর্তা কে? আজ্ঞে আমি। আপনারই টাকা চুরি গিয়েছে তাহলে? আজ্ঞে হ্যাঁ। ওরা কে? এরা আমার বন্ধু, আর উনি হচ্ছেন বিখ্যাত শৌখিন গোয়েন্দা জয়ন্তবাবু। কৌতূহলী চোখে হরিহর একবার জয়ন্তের মুখের দিকে তাকালেন, তারপর বললেন,
ইন্সপেক্টর সুন্দরবাবুকে মাঝে মাঝে আপনি কোনো কোনো মামলায় সাহায্য করেন না? আজ্ঞে, ঠিক সাহায্য করি বলতে পারি না, তবে সাহায্য করবার চেষ্টা করি বটে। এখানেও কি সেই চেষ্টাই করতে এসেছেন নাকি? আগে না, মশাইয়ের চেহারা দেখেই বুঝেছি আপনার কাছে আমার চেষ্টা নগণ্য। ঠিক ঠিক, সুন্দরবাবুর সঙ্গে আমার মত মেলে না। আমার মত হচ্ছে, শখের গোয়েন্দার কাছে পেশাদার গোয়েন্দার শেখবার কিছু নেই। আপনার মত অভ্রান্ত, আমি ওই মতই মানি। এইবার আমি মামলার বৃত্তান্তটা শুনতে চাই। তিনকড়ি আবার সব কথা বলে গেলেন একে একে। হরিহর সব শুনে বললেন, যে থোক এই বাজারে 20,000 টাকা রাখে বৈঠকখানার কেতাবের আলমারিতে, তাকেই আমি অপরাধী বলে মনে করি। এ হচ্ছে চোরকে নিমন্ত্রণ করা আর খামোকা পুলিশের কাজ বাড়ানো। তিনকড়ি চুপ করে রইলেন কাচুমাচু মুখে। টাকা ছিল ওই আলমারির ভেতরে। টাকা যখন লোপাট হয়েছে তখন আলমারিটা হাতে আর কোনো লাভ হবে না। ওই যে চেয়ারখানা আলমারির সামনে উল্টে পড়ে রয়েছে, ওখানা ছিল টেবিলের সামনে। বসবার জন্যে চোর ওখানে টেনে এনেছিল আর কি। হতেও পারে, আবার নাও হতে পারে। না হতেও পারে কেন? চোর চটপট কাজ হাসিল করে ছড়ে পড়তে চায়। সে চেয়ার পেতে বিশ্রাম করে, আর করলেও সে চেয়ারের সামনে গিয়ে বসতে পারত, চেয়ারখানা এত দূরে টেনে আনতো না। বিশ্রাম করবার জন্য এখানে ঢালা বিছানাও রয়েছে, তবে চেয়ারটা নিয়ে টানাটানি কেন? কেন, তার জবাব আপনিই দিন না। আপনি না পারলে পরে আমাকেই জবাব দিতে হবে বই কি। দেখুন মশাই, আপনার জবাব শুনবার জন্য আমার কোনো আগ্রহ নেই। তিনকড়ি বাবু, আলমারির কলে একটা চাবি লাগানো রয়েছে দেখছি। ও চাবি আমার নয়। তাহলে কি চোরের? সে বিষয়ে সন্দেহ নেই। চাবিটা নতুন। আলমারিটা খোলবার জন্য চোর হয়তো এই চাবিটাই গড়িয়েছিল। তাহলে সে আগে এখানে এসে লুকিয়ে কলের ছাঁচ তুলে নিয়ে গিয়েছিল। তাই তো জয়ন্তবাবু বললেন যে কোনো সন্ধানী চোরের কাজ। জয়ন্তবাবু এটা না বললেও সেইটুকু আমি বুঝতেই পারতুম। তিনকড়ি বাবু, আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছে? আমার স্ত্রী, আমার ছেলে নেই, কেবল একটি বিবাহিত মেয়ে আছে, সে শ্বশুর বাড়িতে। এখানে একজন রাত দিনের চাকর আছে, বামুন আর ঝি টিকে। হরিহর ফিরে নিজের সহকারীকে বললেন, এই সুশীল, বামন আর চাকরকে সেপাইদের হেফাজতে রেখে এসো। আপনি কি তাদের সন্দেহ করছেন? তারা খুব বিশ্বাসী। আরে রাখুন মশাই, জানেনই তো সব। এরকম বেশিরভাগ চুরির জন্যেই দায়ী গৃহস্থের বামন চাকুররা। এই সুশীল, যাও নিয়ে যাও। চোর ওই গরাত খুলেই ঘরের ভেতর ঢুকেছে। হরিহর উঠে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। খোলা গরাতটা হাতে করে তুলে নিয়ে পরীক্ষা করতে বললেন। এর মধ্যে বিশেষ দ্রষ্টব্য কিছুই নেই। না, কিন্তু জানলার বাইরে কদ্দমাক্ত জমির ওপরে চোরের পায়ের ছাপ আছে। বটে বটে, সেগুলো তো দেখতেই হয়। গরদ খোলা জানলার ফাঁক দিয়ে গলে বাইরে গিয়ে ছাপগুলো আমি দেখে এসেছি। কিন্তু আপনি কি তা পারবেন? মোটেই নয়, মোটেই নয়। ওইটুকু ফাঁক দিয়ে কিছুতেই আমার গত গলবে না। আমার দেহ গলবার জন্যে দরকার একটা গোটা দরজার ফটক। তিনকড়ি বাবু, ওই জমিতে যাওয়ার জন্য অন্য পথ আছে তো? আছে, আসুন। এই বলে তিনকড়ি অগ্রবর্তী হলেন। যদুবাবু চুপি চুপি বললেন, জয়ন্তবাবু, একটা আর্জি জানাতে পারি? নিশ্চয়ই পারেন। আমি গোয়েন্দার গল্প পড়তে ভারী ভালোবাসি, কিন্তু সত্যিকারের গোয়েন্দারা কেমন করে কাজ করেন তা কখনো দেখিনি। শুনেছি পায়ের ছাপ দেখে গোয়েন্দারা অনেক কথাই বলতে পারেন। আপনাদের কাজ দেখবার জন্যে আমার বড় আগ্রহ হচ্ছে। বেশ তো, আসুন না। আমাদেরও আগ্রহ কম নয়, আমরাও যেতে পারি কি? আপনারা সবাই আসুন। ছোট এক ফালি জমি, লম্বায় 25 হাত, চওড়ায় 8 হাত, দক্ষিণ দিকে বাঁশের বেড়া, তারপর রাজপথ। হরিহরের আগেই জয়ন্ত সেই জমির উপরে গিয়ে দাঁড়ালো। তার পিছনে পিছনে যদুবাবু এবং আর সবাই। জমির সব জায়গায় তখনও ভিজে রয়েছে। যদুবাবু, আমার পাশে পাশে থাকুন, মাটির ওপরে সাবধানে পা ফেলুন। চোরের পায়ের ছাপ মারিয়ে ফেললে হরিবাবু মহা খাপ্পা হয়ে উঠবেন। তারা তিনকড়ি বাবুর বৈঠকখানার গড়াদে খোলা জানলাটার সামনে গিয়ে দাঁড়ালো।
একদিকে উংলি নির্দেশ করে জয়ন্ত বলল, মাটির উপরে ওই দেখুন চোরের পায়ের ছাপ। বেশ বোঝা যায় সে বাঁশের বেড়া টপকে সে এদিকে এসেছে, আবার চলেও গেছে সেই দিকে। ছোটটা কি বোকা মাইরি, এত বড় একটা সূত্র পেছনে রেখে গিয়েছে। ছোটটা হচ্ছে কাঁচা, না হলে সে সাবধান হতো। এমন সময় তিনকড়ি ও বাকি সবাইকে নিয়ে হরিহর এসে পড়লেন। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। জুতো পরা পায়ের ছাপ? হরিহর বাবু, আমার বামুন আর চাকর জুতো পরে না। হয়তো বাইরের চোরেদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। রুলের গুঁতো খেলেই পেটের কথা বেরিয়ে পড়বে। হরিহর বাবু, পায়ের ছাপগুলো দেখে কি বুঝলেন? বলো যা যা বুঝবার তা বুঝেছি, আপনাকে বলবো কেন? বেশ, আপনি যা বুঝেছেন আমি জানতে চাই না, কিন্তু আমি যা বুঝেছি বলবো কি? বলতে ইচ্ছা করেন বলতে পারেন, আমার শোনবার কোনো আগ্রহ নেই। প্রত্যেক পায়ের দাগের মাঝখানের ব্যবধান লক্ষ্য করুন। এটা আপনাকে মনে করে দেয়া বাহুল্য যে ঢ্যাঙা লোক পা ফেলে বেশি তপাতে তপাতে, আর খাটো লোক পা ফেলে কম তপাতে তপাতে। এখানে পায়ের দাগের ব্যবধান দেখে কি মনে হয়? হরিহর মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, এগুলো নিশ্চয়ই কোনো ছোট ছেলে, অর্থাৎ ওই বালকের পায়ের ছাপ। ধরলুম তাই। এইবারে তিনকড়িবাবুর বৈঠকখানার দৃশ্যের কথা ভেবে দেখুন। তার নোটগুলো ছিল আলমারির ওপরের তাকে, মাথায় ছোট চোরের হাত উঁচুতে পৌঁছায়নি, তাই সে টেবিলের সামনে থেকে চেয়ারখানা আলমারির সামনে টেনে নিয়ে গিয়ে তারপরে তাতে উঠে নোটগুলো হস্তগত করে। তারপর তাড়াতাড়ি পালাবার সময় গায়ে ধাক্কা লেগে চেয়ারটি উল্টে পড়ে যায়। এ ব্যাপারটা আমি গোড়াতেই আন্দাজ করতে পেরেছিলুম, এদিকে আপনার দৃষ্টি আকর্ষণও করেছিলুম, কিন্তু অধীনের কথা আপনি গাহ্যের মধ্যেও আনতে রাজি হননি। অপ্রতিভভাবে চুপ করে দাঁড়িয়ে রইলেন হরিহর। বালক চোর? কি আশ্চর্য! একটা পুচকে ছোকরা 20,000 টাকা হাতিয়ে লম্বা দিয়েছে। আজব কাণ্ড মাইরি, কালে কালে হলো কি? হরিহরবাবু, এই জুতো পরা পায়ের ছাপের আরেকটি বিশেষত্ব লক্ষ্য করুন। চোর যে জুতো পরে এখানে এসেছিল তার ডান পাটির তলার বাঁ দিকের ওপরের কোণের চামড়ার খানিকটা চাকলা উঠে গিয়েছিল। এই দেখুন, প্রত্যেক ডান পায়ের ছাপই তার চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। হরিহরের মুখের উপর থেকে মুরব্বিয়ানার ভাবটা মিলিয়ে গেল। তিনি বলে উঠলেন, তাই তো বটে, তাই তো বটে। তাকে পেলে তার বিরুদ্ধে মামলা সাজাতে আর কোনো কষ্টই হবে না। তারপরেই একটু থেমে মুষড়ে পড়ে তিনি আবার বললেন, কিন্তু তাকে আর পাবো কি? চোর নিজেই আমাদের কাছে এসে ধরা দেবে। কি বললেন? চোরের খোঁজ আমি পেয়েছি। কোথায় কোথায়? এদিকে একটু এগিয়ে আসুন। এই পায়ের ছাপগুলো দেখে কি বুঝছেন? এও তো সেই ওই চোরেরই পায়ের ছাপ। কোনো তফাৎ নেই তো? ভালো করে দেখে সন্দিগ্ধ স্বরে হরিহর বললেন, মনে হচ্ছে এ ছাপ যেন টাটকা। তা ঠিক, এগুলো সৃষ্টি হচ্ছে এই মাত্র। নির্বোধ চোর খেয়ালেও আনেননি কাল রাতে বিষম বৃষ্টির জন্য মাটি এখনো ভিজে আছে। আরে আরে যদুবাবু, খরগোশের মতো দেউড় দিলেন কোথায়? মালিক, হুঁশিয়ার! সকলে বিপুল বিস্ময়ে দেখল যদুবাবুর বামনাবতরের মতো অতি খর্ব দেহখানি দৌড় মেরেছে তীব্র বেগে বাঁশের বেড়ার দিকে। কিন্তু বেড়া টপকাওয়ার আগেই মানিক তাকে ছুটে গিয়ে গ্রেফতার করে ফেলল। যদু, তুমি কার ভয়ে পালিয়ে যাচ্ছিলে? পুলিশের ভয়ে। এখন ওই বাড়ি খানা তল্লাশ করলে আপনার 20,000 টাকার সন্ধান পাওয়া যাবে। তিনকড়ি এ কথা যেন বিশ্বাস করতে পারলেন না। ফ্যাল ফ্যাল করে যদুবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। যখন চেয়ারের রহস্য আন্দাজ করলুম, পায়ের ছাপগুলোও পরীক্ষা করলুম, আর সচক্ষে যদুবাবুর বালকের মতো খাটো মূর্তিখানি দর্শন করলুম, তখনই জেগে উঠেছিল আমার সন্দেহ। ও তার আগে তিনকড়িবাবুর সামনাসামনি তার বাড়ি। তিনকড়িবাবুর যে 20,000 টাকা এনে রেখেছেন ওর পক্ষে জানা খুবই স্বাভাবিক। ওর বন্ধু যখন মাঝে মাঝে আলমারির ভেতর থেকে নোটগুলো বার করতেন তখন সে দৃশ্য নিজের বাড়ি থেকেই দেখতে পেতেন। এইটুকু অনুমান করা যায় খুব সহজেই। বৈঠকখানায় ছিল তার নিয়মিত আসা যাওয়া। আলমারির কলের ছাঁচ তোলবার অবসর পেতে পারেন উনি। সুতরাং অধিক কথা বলা বাহুল্য, তবে এ কথা ঠিক যে নিম্ন শ্রেণীর নির্বোধের মতো আর যেচে ভিজে মাটি মারিয়ে উনি যে আমার ফাঁদে পা না দিতেন তাহলে এত তাড়াতাড়ি ওকে হরিহর বাবুর কবলে আত্মসমর্পণ করতে হতো না। হ্যাঁ, ভালো কথা, যদুবাবুর ডান পায়ের জুতোর তলাটা একবার পরীক্ষা করে দেখলে ভালো হয়। পরীক্ষার ফল হলো সন্তোষজনক। জুতোর তলায় যথাস্থানে ছিঁড়ে গিয়েছে খানিকটা চামড়া। মানিক, এখন শেষকৃত্য
দায়িত্বের ভার পুলিশের হাতে সমর্পণ করে চলো আমরা এখান থেকে প্রস্থান করি। তবে যাওয়ার আগে একটা জিজ্ঞাস্য আছে, হরিহর বাবু, শখের গোয়েন্দারা কি একেবারে ঘিন্ন জীব? আমাকে ক্ষমা করে দেবেন, আজ আমার চোখ ফুটলো। শেষ হলো আজকের নিবেদন হেমন্ত কুমার রায়ের লেখা একখানা উল্টে পড়া চেয়ার। জয়ন্তের চরিত্রে পল্লব, মানিকের চরিত্রে শুভ, তিনকড়ির চরিত্রে অভিরাজ আশিস ও হরিহরের চরিত্রে সুমন নস্কর এবং অন্যান্য চরিত্রে দেবব্রত পাল, রণজয় রায়চৌধুরী। গল্প পাঠে ও সমগ্র পরিচালনায় আমি শুভ। ধ্বনি পরিকল্পনায় ও পোস্টার ডিজাইন রিতম পাল। আগামী সপ্তাহে ঠিক সোমবার ভারতীয় সময় রাত্রি 9:24 এবং বাংলাদেশি সময় রাত্রি 9:58 আরও একটি গল্প নিয়ে হাজির হবে গপ্পপুর লোকাল।